কাল বাদে পরশু প্রথম দফা নির্বাচন। প্রথম দফায় উত্তর দিনাজপুরে নির্বাচন রয়েছে, আর তার আগে গতকাল রাত্রে উত্তর দিনাজপুরের ইসলামপুর, যেখানে সিপিএম কর্মী খুন হয়ে গিয়েছেন। দলীয় কর্মী সমর্থকরা অভিযোগ করছে এবং পরিবারও অভিযোগ করছে তিনি প্রচারে গিয়েছিলেন, তারপর তাকে অপহরণ করা হয় এবং খুন করা হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। একটা লোককে মার্ডার করে দিল। এটা পলিটিক্যাল মার্ডার, এটা ইলেকশন মার্ডার। ও কিছুদিন আগে বাম পয়েন্টে ঝান্ডা ধরেছিল, তাকে থ্রেট করেছিল, সেটা আমাকে বলেছিল কিছুদিন আগে। এটা পলিটিক্যাল মার্ডার, আর যে মার্ডার করেছে তার বাড়ি ঘরগুলো জ্বলাবো। একেবারে রাজনৈতিক হত্যা, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে? যেমনটা আমরা দেখলাম, আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল এই সিপিএম কর্মীকে, তার দলীয় কর্মী সমর্থকরা এমনটাই দাবি করছে। দেখো, আমরা রয়েছি নেহালপুরের নূর আজমের বাড়িতে। এখানে যে বাম যিনি প্রার্থী হয়েছেন তার যেটা অভিযোগ, তিনি কয়েকটি ছবিও দিয়েছেন যে তার যেদিনকে নমিনেশন জমা ছিল সেদিনকেই নূর আজম গিয়েছিলেন এবং তারপর থেকেই চাপ দেওয়া হচ্ছিল এবং গতকাল থেকে তাকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবং যখন সন্ধেবেলা তাকে পাওয়া যায়, তাকে আহত অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এখানে বামেদের পক্ষ থেকে অভিযোগ হচ্ছে যে তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু তোমাকে বলে রাখি, একটু আগে তৃণমূল প্রার্থী যিনি রয়েছেন তিনি এখানে এসছিলেন, তার বাড়িতে এসছিলেন এবং তার বক্তব্য হচ্ছে এই নূর তিনি হচ্ছেন তৃণমূলের BLA 2 ছিলেন এবং এই ঘটনাটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। এটা ঠিক যে তাকে যখন উদ্ধার হয়েছিল তার গায়ে কিছু ক্ষতচিহ্ন ছিল, কিন্তু সেই ক্ষতচিহ্ন কিভাবে হয়েছে সেটা তদন্ত করে দেখা উচিত পুলিশের, এমনটা হচ্ছে তৃণমূল প্রার্থীর দাবি। তো স্বাভাবিকভাবে দুজনের দুটো বক্তব্য রয়েছে। আমরা তো এই বাড়িতে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এই নূরের বাড়ি, যিনি মারা গিয়েছেন তার বাড়ি হচ্ছে এটা এবং স্বাভাবিকভাবে এখানে শোকের আবহাওয়া। নূর আজমের বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এই নূর আজমের বাড়িতে তার স্ত্রী, তার মা, তার পরিবারের লোকজন সবাই যারা রয়েছেন তার সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এই মুহূর্তে তার মা, স্ত্রী এখানে দেখতে পাচ্ছি যে তারা রয়েছেন। খুবই খারাপ অবস্থা। কিন্তু যেটা বারবারই বলা হচ্ছে যে বামেদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে তার পাল্টা তৃণমূল বলছে। এবং এখানে যারা রয়েছেন পরিবারের, তার বোনও রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। বোনের সঙ্গেও আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে রয়েছেন তার বোন। दीदी, একটা জিনিস आप बोल सकते हैं कि वो कोई पार्टी करता था? नहीं करता था, नहीं कोई पार्टी CPM या तृणमूल? नहीं करता था। और कल का जो हादसा हुआ, इसका वजह कोई पॉलिटिकल कल जो हादसा हुआ कुछ राजनीतिक वजह था इसके? नहीं नहीं, राजनीतिक नहीं था। नहीं। वही दुश्मनी करके ले गया फोन करके। हाँ। नहीं नहीं, जेरकम तार बोन, आपका नाम क्या है? पूनम आरा। हाँ, बड़ा बहन है उसका। বড়া বেহেন পুনম আরা। তার বক্তব্য হচ্ছে যে এটা হচ্ছে একদমই কোনো রাজনৈতিক কিছু বিষয় নয় এবং তিনি হচ্ছেন কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এমনটা বক্তব্য। যদিও আমরা যেটা দেখেছি যে বাম প্রার্থী তিনি একটা অভিযোগ করছেন, তৃণমূল প্রার্থী তিনি একটা অভিযোগ করছেন, কিন্তু এই যে মৃত্যু, সেই মৃত্যুকে ঘিরে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়েছে। এবং বলে রাখা ভালো, তাকে যখন এখানে নিয়ে আসা হয়েছিল, তিনি যখন বিকালে ফিরে আসেন তখন তার গায়েতে কিছু ইনজুরি মার্ক ছিল। যে ইনজুরি মার্কগুলো কিভাবে হলো না হলো সেগুলো সঠিক তদন্ত হলেই তবেই এটা জানা যাবে। এবং এইখানে স্বাভাবিকভাবে এই ঘটনাতে একটা কিন্তু শোকের পরিবেশ তৈরি হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি, আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি প্রবীর সামন্তকে দেখাতে বলবো যে এই যে জায়গাটা রয়েছে, এখানে প্রচুর মানুষ এসে ভিড় করেছেন এই অঞ্চলে এবং এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু একটা রাজনৈতিক চাপানুতোর কিন্তু শুরু হয়েছে। একেবারেই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু 3 রকমের বক্তব্য সামনে আসছে। পরিবারের দাবি কোনো রাজনৈতিক কারণ নেই। অন্যদিকে সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে নমিনেশন যবে থেকে বাম প্রার্থী জমা দিয়েছেন তারপর থেকেই কিন্তু হুমকি দেওয়া হচ্ছিল নিহত এই ব্যক্তিকে। অন্যদিকে তৃণমূলের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল তিনি আবার দাবি করছেন এই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের BLA হিসেবে কাজ করতেন।
বিষয়টা হচ্ছে যে আমার নমিনেশনেও গেছিলো, নমিনেশনে যাওয়ার পর হঠাৎ ও অফ হয়ে যায়। তো আমি একটা ওকে মেসেজ করেছিলাম যে কি ভাই তুমি এই টাইমে অফ হয়ে গেলে, মানে একটা মানে আবেগ কমরেড, যে তোমার আখির হঠাৎ কি তুমি এই টাইমে হয়ে গেলে, এটা তো ঠিক না। তো তারপরে ও বিভিন্ন সূত্রে মারফত জানতে পারি যে ওর উপরে কেউ চাপ দিয়েছে। তারপরে হঠাৎ আজকে যে এরকম হবে, ওকে কে নিয়ে গেল, কিভাবে আসলো, ও এতই বা কি বলছে ওভার এক্সাইটেড হয়ে জিনিসপত্র ভাঙতে শুরু করলো কেন, এগুলো আমার মনে হয় পুলিশকে তদন্ত করা ইমিডিয়েট দরকার। নূর আলমের সাথে ওর কি ঝামেলা ছিল, নূর আলমের সাথে ওকে নিয়ে গেল কিনা বা কে নিয়ে গেল, এটা আমরা যেটা শুনতে পেলাম, এটা এখানকার কয়েকটা লোক শুনতে পেলাম। আমি এটাই বলবো যে পুলিশ তদন্ত করুক, পুলিশ তদন্ত করুক। এটাও তো ভিডিও ফুটেজ দেখাবে ওরা, যেখানে ও সিপিএমের ফ্ল্যাটটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তার কোনো না কোনো তো ভিডিও ফুটেজ হবে কোথাও। ওই ছেলেটা আমাদের তৃণমূল কংগ্রেস করতো, ছেলেটা কয়েকবারের মাঝখানে আমার সঙ্গে দেখাও করেছে। ও টিএমসি করতো, ওই নিহালপুরের প্রোগ্রামে গিয়েছিলাম তখন ও সাথে ছিল ওই প্রোগ্রামটার মধ্যে। ওই ছেলেটা কোনোদিনে সিপিএম করেন, বাবা সিপিএম করতেন, আজমল প্রধান, উনি নিশ্চয়ই সিপিএম করতেন। আর এটা এখানে যে সিপিএম করতো, টিএমসি মেরে দিল, এগুলো সব রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টাটা করছে, সেটা সম্ভব হবে না। এবার বিধানসভা নির্বাচনে আমরা অনেক ভোটে জিতবো এখানে। খুনের পিছনে কি রহস্য আছে এখন? সেটা পুলিশ প্রশাসন আছে, তদন্ত করবে, পুলিশ তদন্ত করবে নিশ্চয়ই। কিছু দেখলাম স্ক্র্যাচেজও আছে বডিতে, নিশ্চয়ই পুলিশ প্রশাসন তদন্ত করবে কী কারণ আছে। যেই জড়িত থাকুন না কেন ওকে অ্যারেস্ট করা হবে, তার ব্যবস্থা হবে, তার পুলিশ প্রশাসন আছে, তার কঠোর শাস্তি হবে, সে যেই হোক না কেন। যার ইনভলভমেন্ট পাওয়া যাবে তার পুলিশ প্রশাসন শাস্তি দেবে ওকে। কামারহাটির এবারে সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়। প্রচন্ড গরমের মধ্যেই চলছে প্রচার, দিনভর চলছে জনসংযোগ। তার ফাঁকে কি খাচ্ছেন প্রার্থী, খোঁজ নিল এবিপি আনন্দ। দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে এবারে লড়াইটা সহজ নয়। তীব্র গরমের মধ্যেই চলছে দৌড়ঝাঁপ, কিন্তু তাই বলে শরীরকে তো আর অবহেলা করা যায় না। শরীরকে ফিট রাখতে নিয়ম মেনেই খাওয়া দাওয়া সারছেন কামারহাটির সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়। পঞ্চমবারের মতো বিধানসভা ভোটের লড়াইয়ে কামারহাটির সিপিএম নেতা মানস মুখোপাধ্যায়। গোটা এলাকা তার হাতের তালুর মতো চেনা। এই চরিত্রের দাবতা উপেক্ষা করে তিনি এলাকা চষে ফেলছেন। সেই কারণে যেমন প্রত্যেকবার মানে নির্বাচনের আগে আলাদা করে কোনো নতুন মেনু নেই। দুপুরবেলা ভাত, উচ্ছে ভাজা, পনিরের তরকারি, ছোট মাছ, তেলাপিয়া মাছ, এভাবেই তিনি মধ্যাহ্নভোজ সারেন। সকালে সাধারণত বেশিরভাগ দিনই হচ্ছে ওটসের রুটি, বাড়িতে তৈরি একটু ছানা আর একটু সামান্য ফল, ব্যাস। আর দুপুরবেলা ভাত, একটু সবজি, একটু মাছ আর বাড়িতে পাতা দই, আর রাত্রিবেলা দুটো রুটি আর সবজি। দিনের শুরুটা হয় রুটি, সবজি বা ওটস দিয়ে। দুপুরের মেনুতে থাকে ভাত, ডাল, সবজি, মাছ, টক দই। পুষ্টিবিদদের মতে ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, ডালে রয়েছে প্রোটিন, শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ফাইবার। মাছে প্রোটিনের পাশাপাশি রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। টক দইতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ল্যাকটিক অ্যাসিড। গরমের কারণে একটু ওই কী বলে এটা, কিসের জল, না মিনারেল ওয়াটার না, ওআরএস, একটু হেঁটে আসার পরে একটু এক গ্লাস ওআরএসের জল খাই, এর বাইরে আর কিছু না। প্রচণ্ড গরমের মধ্যে শরীরকে ফিট রাখতে ওআরএস বা ঘন ঘন জল পান এনার্জি যোগায় সিপিএম প্রার্থীকে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।